একটি জোনাকি ছিল যার নিজের কোনো আলো ছিল না। আলো ছিল না বলেই বনের অন্যান্য জোনাকিরা তাকে সবাই অবজ্ঞা করত, তিরস্কার করত, সঙ্গে নিত না। এ কারণে আলোহীন জোনাকির মনে তো খুবই কষ্ট ছিল। সে একাকী কষ্টে জীবনযাপন করত এবং সে নিজে নিজে অন্ধকারে বসবাস করার অভ্যাস গড়েছিল। একদিন বনে ভয়াবহ ঝড়ের পূর্বাভাস এলো। জোনাকিদের রাজা তখন দ্রুত সবাইকে স্থান ত্যাগ করার জন্য নির্দেশ দিলেন, কিন্তু গভীর সেই অন্ধকারে কারোর আলোয় পথ দেখানোর জন্য যথেষ্ট ছিল না। সবাই দিশেহারা হয়ে পড়ল। ঠিক তখন আলোহীন সেই জোনাকি এসে বলল, তোমরা সবাই আমাকে অনুসরণ করো, কারণ অন্ধকারে পথ চলার অভ্যাস আমার রয়েছে। সে দ্রুত সামনে এগিয়ে যেতে থাকলো আর সবাই তাকে অনুসরণ করে চলল। অবশেষে সবাই নিরাপদে পৌঁছে গেল। সবাই তখন আলোহীন জোনাকির জয়ধ্বনি দিতে থাকলো। সেদিন সবাই বুঝতে পারল, যার নিজের আলো নেই অন্যকে পথ দেখিয়েও সে আলোকিত হতে পারে। এবং আলোহীন জোনাকির সমস্ত দুঃখ চলে গেল। সে নিজেকে খুব সুখী অনুভব করতে থাকলো। আমরা এতক্ষণ একটি দুঃখী জোনাকির সুখী হওয়ার গল্প শুনছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসি এবং আলিম পরীক্ষার্থী রয়েছ, তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটি কবিতা সুখ, যেটা কায়কবাদের লেখা, আমরা এই সুখ কবিতাটি আলোচনা করবে। এবং আজকের এই আলোচনার শেষের দিকে তোমাদের সুখ কবিতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কথা বলবো। তাই দেরি না করে চলো শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ের সুখ কবিতা, যেটা কাজেম আল কুরাইশি, যার ছদ্মনাম কায়কবাদ, তার লেখা কবিতায় চলে যাচ্ছি। এখানে একটু বলে রাখি যে আসলে কবি পরিচিতিটা তোমরা একটু তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নেবে এবং গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো একটু পড়ে নেবে। তবে কবিতার প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব। আশা করছি আজকের এই আলোচনার পরে সুখ কবিতা নিয়ে তোমাদের সমস্ত কনফিউশন দূর হবে। সুখ সুখ বলে তুমি করো কেন হাহুতাশ, সুখ তো পাবে না কোথা, বৃথা সে সুখের আশ। আসলে কবি এখানে বলছেন যে আমরা সবাই সুখের পিছনে দৌড়াচ্ছি, সুখ আমরা খুঁজে বেড়াচ্ছি, সবাই আমরা সুখ পেতে চাই। কিন্তু সুখ হচ্ছে অলীক বস্তু, যেটা আমরা সহজে খুঁজে পাবো না, এটা আমাদের বৃথা হবে। পথিক মরুভূ মাঝে খুঁজিয়া বেড়ায় জল, জল তো পাবে না সেথা, মরীচিকা করে ছল। এখানে মরীচিকা মানে মরুভূমির মাঝে অনেক দূরে বালুকা চকচক করে এবং সেটাকে দূর থেকে জল বা পানি বলে মনে হয়। যখন সেখানে যাওয়া হয় তখন দেখা যায় যে সেখানে কোনো পানি নেই, এটাকে মরীচিকা বলে। তো কবি বলছেন যে আসলে সুখ হচ্ছে এরকম মরীচিকার মতো। তেমতে বিশ্ব মাঝে সুখ তো পাবে না তুমি, মরীচিকা প্রায় সুখ, এ বিশ্ব যে মরুভূমি। অর্থাৎ এই পৃথিবীটা যদি মরুভূমি হয় তাহলে সুখ হচ্ছে ওই মরীচিকার মতো, যার কাছাকাছি গেলে আসলে তখন আর সেটাকে সুখ মনে হবে না। এ বিষয়ে আমি একটু তোমাদের ব্যাখ্যা করে বলি যে ধরো তোমরা সবাই শিক্ষার্থী, তোমরা সামনে আলিম পরীক্ষা দেবে বা এইচএসসি পরীক্ষা দেবে। তোমরা মনে করছো যে আমরা খুব ভালো রেজাল্ট যদি করতে পারি এইচএসসিতে বা আলিম পরীক্ষায়, তাহলে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ হব। কিন্তু তোমরা খেয়াল করে দেখবে যে তোমরা যখনই পরীক্ষায় পাশ করবে তখন তোমাদের অ্যাডমিশন নিয়ে সামনে একটা মাইলস্টোন তৈরি হবে। অর্থাৎ তখন আর তোমাদের এই এইচএসসি পাস বা আলিম পাসটাকে সুখী করবে না। তখন তোমাদের মনে হবে যে আমরা যদি ভালো কোথাও ভর্তি হতে পারি, অ্যাডমিশন দিয়ে যদি চান্স পাই, তবেই পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ হব। অ্যাডমিশন দিলা, ভালো জায়গায় চান্স পেয়ে গেলে তখন তোমরা দেখবে যে তখন মনে হবে যে না, চান্স পেলাম, এবার সেখানেও ভালো রেজাল্ট করার একটা প্রচেষ্টা আসবে, ভালো রেজাল্ট করার একটা আকাঙ্ক্ষা তৈরি হবে। অর্থাৎ ওই মুহূর্তে গিয়েও তুমি সুখী হতে পারবে না। ধরো তোমরা ভালো রেজাল্ট করে ফেললে
এবং তোমাদের সমস্ত পড়াশোনা শেষ হয়ে গেল, তখন তোমরা মনে হবে যে এখন যদি আমরা একটা ভালো চাকরি পেতাম বা কেউ যদি ভালো বিজনেস করতে পারতাম তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ হব। সেটা ধরো তোমাদের জীবনে আসলো, তোমরা ভালো প্রতিষ্ঠিত হয়ে গেলে, তখন মনে হবে যে একটা ভালো বিয়ে করতে পারলে সুখী হব। এভাবে জীবনের শেষ দিন পর্যন্ত মানুষ কখন সুখী হতে পারে না। এই জন্য কবি বলছেন, তেমতি এ বিশ্ব মাঝে সুখ তো পাবে না তুমি, মরীচিকা প্রায় সুখ এ বিশ্ব যে মরুভূমি। তাহলে আমরা এতক্ষণ বুঝলাম যে পৃথিবীর কোথাও আসলে প্রকৃত সুখ নাই। তাহলে কি সত্যিই কোথাও সুখ নাই? কোনো মানুষই কি আসলে সুখী হতে পারে না? কবি এবার তার কবিতায় পরের লাইনগুলোতে সেই কথাগুলোই বলছেন যে আসলে কোথায় গেলে সুখ পাওয়া যাবে। তিনি বলছেন, ধনরত্ন সুখৈশ্বর্য কিছুতেই সুখ নাই, সুখ পর উপকারে তারই মাঝে খোঁজো ভাই। তার মানে এখানে কবি একটা পথের নির্দেশ দিলেন। ধন, রত্ন, পৃথিবীর পার্থিব জীবনের যা কিছু অর্জন, এগুলোর মধ্যে প্রকৃত অর্থে কোনো সুখ পাওয়া যায় না। সুখ যদি পেতে হয় তাহলে পরের উপকার করতে হবে। যদি পরের উপকার করা যায় তাহলে প্রকৃতপক্ষে সুখী হওয়া যাবে। এরপরে কবি কি বলছেন, আমিত্বকে বলি দিয়া স্বার্থ ত্যাগ করো যদি, পরের হিতের জন্য ভাবো যদি নিরবধি। আমিত্ব মানে আত্মকেন্দ্রিকতা। অনেক মানুষ আছে না যারা শুধু নিজের স্বার্থটা বুঝতে চায়। কবি সেটা বলছেন, সেটা যদি ত্যাগ করতে পারো, নিজের অহংকার যদি ত্যাগ করতে পারো এবং অন্যের হিতের জন্য, এখানে হিত মানে হচ্ছে উপকার, হিত মানে ভালো, অন্যের হিতের জন্য ভাবো যদি নিরবধি, মানে অন্যের উপকারের কথা যদি ভাবো, অন্যের ভালোর কথা যদি ভাবো, অন্যের মঙ্গলের কথা যদি ভাবো, নিজ সুখ ভুলে গিয়ে ভাবিলে পরের কথা, মুছালে পরের অশ্রু, ঘুচালে পরের ব্যথা, আপনাকে বিলাইয়া দিন দুঃখীদের মাঝে, বিদুরিলে পর দুঃখ সকালে বিকালে সাঁঝে। বিদুরিলে মানে দূর করিলে, তবেই পাইবে সুখ আত্মার ভেতরে তুমি, যা রূপিবে তাই পাবে সংসার যে কর্মভূমি। তার মানে আমরা যদি সত্যিকারের সুখী হতে চাই তাহলে অবশ্যই অন্যের উপকারে লাগতে হবে, অন্যের দুঃখ দূর করতে হবে, অন্যের ভালোর কথা চিন্তা করতে হবে, অন্যের কষ্টে অন্যের দুঃখে তার পাশে দাঁড়াতে হবে। কারণ কবি বলছেন, এই সংসার হচ্ছে কর্মভূমি, কাজের জায়গা। অর্থাৎ দেখো না যে একজন কৃষক, সে যদি কোথাও ধান গাছ লাগায় তাহলে সে কি পাট পাবে? পাবে না। সে ধান গাছ লাগালে ধান পাবে, পাট লাগাইলে পাট পাবে। সে যদি তামাক রোপণ করে তামাক পাবে। আবার সে যদি কাঁঠাল গাছ লাগায় সে কি আম পাবে? আম পাবে না। তার মানে হচ্ছে আমরা যা রোপণ করি, যা বপন করি, সেটাই কিন্তু আমরা ফিরে পাই। তার মানে তুমি যদি অন্যের ভালো করো, অন্যের মঙ্গল করো, অন্যের উপকার করো, তাহলে সেই মঙ্গলটা তোমার দিকে ফিরে আসবে, তুমি ফিরে পাবা, তুমি ভালো কিছু পাবা। এজন্য কবি বলছেন যে সংসার হচ্ছে কর্মভূমি। এখানে আমরা যত ভালো কাজ করব, ভালো পথে থাকব, তত আমাদের নিজেদেরই ভালো হবে, এই পৃথিবীটা অনেক সুন্দর হবে এবং আমরা সত্যিকার সুখী মানুষ হতে পারবো। ছোট্ট একটি কবিতা, কিন্তু খুব সুন্দর একটি মেসেজ আমাদের কবি দিয়েছেন। কবি কাজেম আল কুরাইশি, অর্থাৎ যার ছদ্মনাম হচ্ছে কায়কবাদ। তা আমরা কবিতাটা শেষ করলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মূলত প্রশ্ন হবে সৃজনশীল প্রশ্ন। তার মানে তোমাদের মূল যে পাঠ্য বই, সেই পাঠ্য বইটা পড়তে হবে। গাইড পড়ে তোমাদের আসলে খুব বেশি উপকার হবে বলে আমার মনে হয় না। তোমরা মূল বইটা পড়বে। তোমাদের পাঠ্য বইয়ে যে কবি পরিচিতি আছে সেটা ভালো করে জানবে, কবিদের জন্মসাল মৃত্যুসাল এটা জানবে। যেমন কায়কবাদের জন্মসাল কত, কায়কবাদের মৃত্যু কত, তার পিতার নাম কি, মাতার নাম কি, জন্মস্থান কি, দেখবে যে কবি পরিচিতি এই বিষয়গুলো দেওয়া আছে।
তো তোমরা সেগুলো ফলো করবে। আর তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন কথা আমি বলে দিচ্ছি, তোমরা এগুলো একটু দেখার চেষ্টা করবে। বিশেষ করে যারা তোমরা 26 সালের পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আমি বলছি এই টপিক থেকে। প্রথমে আসে এমসিকিউ, বহু নির্বাচনী প্রশ্ন। সংসার যে কর্মভূমি, এখানে কর্মভূমির মানে হচ্ছে কাজ করার স্থান বা কর্মস্থল। আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কবি কোথায় সুখ খুঁজতে বলেছেন? উত্তর হলো পরোপকারে। এই দুটি হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ 2026 সালের জন্য। এর সঙ্গে সঙ্গে তোমরা একটু বিশেষ করে দেখবে যে কবির ছদ্মনাম, কবি পরিচিতিটা একটু ভালো করে পড়ে নেবে। এখন চলে যাচ্ছি 2026 সালের সম্ভাব্য সংক্ষিপ্ত প্রশ্নের দিকে এই টপিক থেকে। 1 নম্বর প্রশ্ন হলো যে কবি কেন এই পৃথিবীকে মরুভূমির সঙ্গে তুলনা করেছেন? তোমরা যদি পুরো আলোচনাটা দেখে থাকো অবশ্যই তোমরা এই উত্তরটা বের করতে পারবে। আমি একটা ব্যাখ্যা সম্পর্কে বলবো, এই ব্যাখ্যাটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে। ধন রত্ন সুখৈশ্বর্য কিছুতেই সুখ নাই, ব্যাখ্যা করো। এটা তোমরা একটু ভালো করে দেখে নেবে এবং সেটাও আমার আলোচনায় উঠে এসেছে, তোমরা একটু ভালো করে ক্লাসটা দেখলে এই উত্তরটা পেয়ে যাবে। এবং আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংসার কর্মভূমি ব্যাখ্যা করো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আগামী 26 সালের যে পরীক্ষা, আলিম এবং এসএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য আমার শুভকামনা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ।